নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ফের ট্রেনে আগুন আতঙ্ক। হাওড়ার বাল্টিকুড়িতে মালগাড়ির ইঞ্জিনে আগুন। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 2টি ইঞ্জিন পৌঁছেছে। হাওড়া আমতা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এর জেরে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কিভাবে এই আগুনের ঘটনা ঘটলো, এই মুহূর্তে সামগ্রিক কি পরিস্থিতি? দেখো, ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। তবে যেটা জানা যাচ্ছে যে একেবারে ইঞ্জিনে আচমকায় আগুন দেখতে পায় এবং ড্রাইভার এমার্জেন্সি ব্রেক চেপে দাঁড়িয়ে পড়ে এবং দাঁড়ানোর পরেই দমকলকে খবর দেওয়ার ঘটনাস্থলে দমকল গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। হাওড়া আমতা শাখায় বাল্টিকুড়ির কাছে এই মালগাড়িটি দাঁড়িয়ে পড়ে এবং ট্রেন আতঙ্কে একেবারেই কাটছে না বলা যেতে পারে। এই আগুন দেখে হয়ে পড়ে আশেপাশের মানুষজন। প্রথমে অন্য প্যাসেঞ্জার ট্রেন ভেবে লোকে ছুটে আসে, কিন্তু দেখে মালগাড়ির ইঞ্জিনে আগুন লেগেছে। তবে মালগাড়ির ইঞ্জিন আগুন লাগায় অনেকটাই স্বস্তি, কিন্তু মালগাড়ির ভেতরে যা ইঞ্জিনের সামনে ড্রাইভার এবং যারা সহজে তারা সঙ্গে সঙ্গে ওখান থেকে নেমে পড়ার পর ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। হাওড়া দক্ষিণ পূর্ব রেলের শাখায় পুরো ট্রেন চলাচল বন্ধ। এই মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগা এই বিপত্তি ঘটেছে। এ বিষয়ে কি জানা যাচ্ছে, কি কারণে এই আগুন প্রাথমিকভাবে কি অনুমান করা হচ্ছে জগন্নাথ? দেখো, এখনো পর্যন্ত রেলের উচ্চপদ কর্তারা ঘটনাস্থলে গেছে, তবে আগুন নেভানোর কাজ চলছে। তবে প্রাথমিকভাবে ব্রেকের থেকেই কোনো স্পার্কিং হয়ে আগুন লাগতে পারে, অথবা কোনো ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে, সেই বিষয়টা পুরো খতিয়ে দেখছে। তবে এখনো সেই বিষয়টা জানা যায়নি। তবে আগুন দেখে, ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়ে ড্রাইভার এমার্জেন্সি ব্রেক চেপে দাঁড়িয়ে পড়ে। তারপরে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে বড়সড় কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ঘটে যেত যেহেতু মালগাড়ির ড্রাইভার এবং সহযোগী ড্রাইভার থাকে, তারা এমার্জেন্সি ব্রেক চেপে নেমে পড়েছে। তবে এই মুহূর্তে পুরোপুরি ট্রেন চলাচল ব্যাহত। আর কত সময়ের মধ্যে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে জগন্নাথ, কি জানা যাচ্ছে প্রাথমিকভাবে? দেখো, যেভাবে আগুন লেগেছে, যেভাবে ইঞ্জিনে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। কেননা তুমি জানো, একটা ট্রেনে কোনো ঘটনা ঘটলে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বেশ খানিকটা সময় লাগে। আবার হাওড়া থেকে ইঞ্জিন হয়তো নিয়ে যাওয়া হবে, গিয়ে ওইখান থেকে সরানো হবে। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত আগুন নেভানোর কাজই করছে দমকল কর্মীরা। তাই বলে এখনো ঘন্টাখানেক সময় লাগবে। তরফ থেকে জানানো হচ্ছে ইঞ্জিনটি সরিয়ে আগে নতুন ইঞ্জিন এনে তারপরে এখান থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। তবে এখন পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ। একদমই। আপাতত ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। নদিয়া বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি নেতার। কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অর্জুন বিশ্বাসের নামে এই অভিযোগ লালমোহন ঘোষের। অভিযোগ অস্বীকার বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাসের। বিজেপির গোষ্ঠীকন্দলে তুঙ্গে শাসক বিরোধী এই তরজা। যেমনটা আপনাদের জানাচ্ছি যে বিজেপির এই গোষ্ঠীকন্দল সামনে আসছে এবং সেই কারণেই শাসক বিরোধী এই তরজা কিন্তু আবারও সামনে আসছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস। ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকন্দল। নদিয়া জেলা বিজেপির সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি নেতার। কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের। বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন নদিয়া উত্তর বিজেপির কিষাণ মোর্চার প্রাক্তন সহসভাপতি লালমোহন ঘোষ। লালমোহন বাবুর অভিযোগ, লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর দলের বিরুদ্ধে মুখ খোলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। ঘটনার সত্যতা জানাতে তিনি অনুগামীদের নিয়ে কৃষ্ণনগরে জেলা পার্টি অফিসে যান। অভিযোগ, জেলা সভাপতি অর্জুন বিশ্বাস লালমোহন ঘোষ সহ অন্যান্যদের গুলি করে ঘর থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। অর্জুন বিশ্বাসের নির্দেশে তাদের উপরে হামলা চালানো হয় এবং মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। 8 তারিখে পার্টি অফিসে গিয়ে জানতে গেলাম যে রানিমার হারের কারণটা কি। তা রানিমা যখন দেখলো যে বললো আমার সঙ্গে ব্ল্যাঙ্ক চেক টেক সই করে নিয়েছে, আমার এই টাকা পয়সা ছয়না করছে, তখন আমাদের আর খুবই খারাপ লাগছে। দলের সঙ্গে এরকম করবে কেন? আবার দেখা যাচ্ছে অনেক বুথে টাকা পয়সা দেয়নি, 20,000 করে টাকা এসছে, কোনো বুথে 2,000, কোনো বুথে 3,000, কোনো বুথে 7,000। এইভাবে টাকাটা 3-6-3 করলো অর্জুন বিশ্বাস। আমি ওনার নাম করে বললাম। যাবতীয় অভিযোগ অস্বীকার করেন অর্জুন বিশ্বাস। আমার নাম থেকে অনেক পদাধিকারীর নামে সে একটা মিথ্যা অভিযোগ নিয়েছে এবং মিথ্যা এফআইআর দায়ের করেছে। আমার মনে হয় সে অন্য দ্বারা পরিচিত হয়ে এবং শুধু তাই নয়, তৃণমূলের সঙ্গে প্রভাবিত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকে এই যে মিথ্যা অভিযোগ এনেছে। আমি চাচ্ছি
যে এই মিথ্যা অভিযোগ আমি প্রশাসনের দ্বারস্থ হব। বিজেপির গোষ্ঠী কন্দলে কটাক্ষ তৃণমূলের। প্রচুর পয়সা কড়ি আছে, সেই পয়সা কড়ি তারা তছনছ করছে, নিজেদের মধ্যে খাওয়া খাই করছে, সেইখানেই যেন সীমাবদ্ধ থাকে, মারামারি করছে করুক, কিন্তু তারা যেন পশ্চিমবঙ্গকে কলুষিত করার চেষ্টা না করে। উল্লেখ্য, ভোটে পরাজয়ের পর বিজেপি প্রার্থী অমৃতা রায় হারতে একে অপরের বিরুদ্ধে দোষারোপের পালা শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্তরে। অমৃতা রায় দলের নেতৃত্বের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলেছিলেন। এবার দলের নেতার বিরুদ্ধেই অপর নেতার নামে অভিযোগ দায়েরে অস্বস্তিতে বিজেপি, মত রাজনৈতিক কারবারিদের। নদিয়া থেকে সন্তু সাহা রিপোর্ট, কলকাতা টিভি। এবার নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। তৃণমূলের দুই কাউন্সিলরকে শোকজ, তারকেশ্বর চক্রবর্তী এবং স্বরাজ মণ্ডলকে শোকজ। স্বরাজ মণ্ডলকে মারধরের অভিযোগ তারকেশ্বরের বিরুদ্ধে। দলকে জানিয়েছি, দল বিষয়টি দেখবে, এমনটাই জানিয়েছেন তারকেশ্বর। শোকজের দাবি অস্বীকার ফেরহাদ হাকিমের। দুই কাউন্সিলরকে শোকজ করা হয়নি, অরূপ বিশ্বাস দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছেন, এমনটাই জানিয়েছেন ফেরহাদ হাকিম। দুই কাউন্সিলরের শোকজ প্রসঙ্গে এমনই মন্তব্য এবার ফেরহাদ হাকিমের। অরূপ বিশ্বাস দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছেন, এমনটাই মন্তব্য করেছেন ফেরহাদ হাকিম। শোকজ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূলের এই দুই কাউন্সিলরকে শোকজ করা হয় এবং যেমনটা আপনাদের জানিয়েছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু তারকেশ্বর চক্রবর্তী তিনি কি জানিয়েছেন এ বিষয়ে প্রথমেই শোনাবো আপনাদের। পার্টিকে উত্তর দেবো, দলকে রিয়াকশন কি দেবো? দল জানতে চেয়েছে, দলকে জানাবো। ঘটনাটা জানাবে, হ্যাঁ, পুরো ঘটনা জানিয়ে দেবো দলকে। সেটা ও জানাবে, কতটা সত্য কতটা মিথ্যা দল দেখবে। সেটা দলের দায়িত্ব, দল দেখবে কতটা সত্য কতটা মিথ্যে, কে কি করেছে, কে কেমন ছেলে, সেটা দলের দায়িত্ব। এরা কদিনের মধ্যে জানতে হবে? 7 days। 7 দিনের মধ্যে। তৃণমূলের দুই কাউন্সিলরকে শোকজ, যদিও সেই শোকজের দাবি অস্বীকার করেছেন ফেরহাদ হাকিম। দুই কাউন্সিলরকে শোকজ করা হয়নি, এমনটাই জানিয়েছেন তিনি। তার ঠিক কি মন্তব্য এ বিষয়ে শোনাবো আপনাদের। না না, কেন শোকজ নেই, আমরা কালকে বসে অরূপ মিটিয়ে দিয়েছি। না না, কেন শোকজ নেই, আমরা কালকে বসে অরূপ মিটিয়ে দিয়েছি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন জেলার সারাদিন। এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। হলং বনবাংলোয় অগ্নিকাণ্ড নিয়ে রিপোর্ট, বন দপ্তরের রিপোর্ট জমা পড়েছে ইতিমধ্যেই। দমকল ও পুলিশের রিপোর্ট জমা পড়বে নবান্নে। মুখ্যমন্ত্রী খতিয়ে দেখবেন সেই রিপোর্ট। বনবাংলো পরিদর্শনের পর বললেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অজয় শাহ। অজয়, কি জানা যাচ্ছে এ বিষয়ে? বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা কি বললেন? দেখো, হলং বনবাংলো গত মঙ্গলবার গভীর রাতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায়। এরপর কিন্তু আজ বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা হলং বনবাংলো পরিদর্শনে এসেছিলেন। হলং বনবাংলো অগ্নিকাণ্ড নিয়ে বন দপ্তরের একটি কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি রিপোর্ট দিয়েছে এবং দমকল ও পুলিশ দপ্তরের থেকে রিপোর্ট নবান্নে জমা পড়বে। তারপরে মুখ্যমন্ত্রী দেখার পর রিপোর্ট নিয়ে কিছু বলা যাবে বলে এদিন জানালেন জলদাপাড়াতে এসে বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। এদিন দুপুরে কিন্তু তিনি জলদাপাড়াতে আসেন এবং ওনার সাথে ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ বন দপ্তরের একাধিক আধিকারিকরা। আমরা জানি এই হলং বনবাংলো অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, কি কারণে ঘটনাটা হলো,
এরপর কিন্তু উত্তরবঙ্গের মুখ্য বনপাল, রাজ্যের মুখ্য বনপাল, বন দপ্তরের একাধিক আধিকারিকরা জলদাপাড়াতে এসে ঘটনার তদন্ত শুরু করে। বন দপ্তরের আধিকারিকদের তরফে যেটা জানানো হয়েছিল যে শর্ট সার্কিট কারণে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপর আজ বন প্রতিমন্ত্রী যিনি আসছেন তিনিও কিন্তু একটাই বক্তব্য রেখেছেন যে তাদের প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিট কারণে কিন্তু অগ্নিকাণ্ডের এই ঘটনা হতে পারে। যদিও তিনি জানাচ্ছেন যে এখন পর্যন্ত পুলিশ ও দমকলের তরফে কোনো রিপোর্ট জমা পড়েনি। এই রিপোর্ট জমা হওয়ার পরেই কিন্তু এই অগ্নিকাণ্ডের আসল কারণ তারা প্রকাশিত করবেন। একদমই অজয়, ধন্যবাদ। তুমি আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অজয় শাহ। পাশাপাশি আপনাদের শোনাবো বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা এই ঘটনায় ঠিক কি বলেছেন। দেখুন, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল, তার রিপোর্ট গেছে। আমি সেই রিপোর্ট নিয়ে এখন বলবো না, কারণ এখনও ফায়ারের থেকে যে রিপোর্টটা এবং পুলিশ থেকে যে রিপোর্টটা সেটা নবান্নে পৌঁছাবে এবং আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি টোটালটা দেখার পর তারপরেই আমরা কিন্তু বলতে পারবো। ম্যাডাম, বন দপ্তরের শীর্ষ আধিকারিক কালকে কলকাতায় একটা প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে, এই সময় কি বলবেন? ওই রিপোর্টে এমন কি ছিল? দেখুন, ওই রিপোর্টে আমরা যেটা আমাদের ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে, আমরা প্রথম থেকে বলছিলাম যে আমাদের আন্দাজ যেটা ছিল যে শর্ট সার্কিট থেকে, কিন্তু সেটাই ফাইনাল নয়, কারণ পুলিশও একটা রিপোর্ট দেবে এবং ফায়ার ডিপার্টমেন্ট একটা রিপোর্ট দেবে। টোটালটা দেখার পরই আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি। আজকে পরবর্তী খবরে, সরকারি স্কুলে ছাত্রের ব্যাগ থেকে পিস্তল উদ্ধার, আগ্নেয়াস্ত্র। গেটম্যানের ওপর প্রতিশোধ নিতেই আগ্নেয়াস্ত্র আনে 10ম শ্রেণীর ওই ছাত্র, এমনটাই অভিযোগ। চরম উত্তেজনা রেজিনগর থানার আন্দুলবেরিয়া হাই স্কুলে। ছাত্রের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। এবার আমেরিকা কানাডার ছায়া মুর্শিদাবাদের হাই স্কুলে। সরকারি স্কুলের এক ছাত্রের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। গেটম্যানের সঙ্গে বচসা হওয়ায় প্রতিশোধ নিতেই স্কুলে আগ্নেয়াস্ত্র এনেছিল 10ম শ্রেণীর ওই ছাত্র বলে অভিযোগ। শনিবার স্কুল খুলতেই ওই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে রেজিনগর থানার আন্দুলবেরিয়া হাই স্কুলে। ওই ছাত্রের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। যদিও ওই ছাত্র কেন স্কুলে আগ্নেয়াস্ত্র এনেছিল তা জানেন না বলেই দাবি করেন স্কুলের প্রধান শিক্ষক। কেন নিয়ে এসেছিল, কি ব্যাপার, টিচারদের বিরুদ্ধে কোনো ক্ষোভ, এসব কিছু ঘটনা নেই। এটা সে কৌতূহল, তাকে সে যেটা বলছে যে দুটো ছেলের কাছে পাওয়া গেছে যে বন্ধুদেরকে কৌতূহলবশত দেখানোর জন্য নিয়ে এসেছে। অন্যদিকে ওই স্কুলের গেটম্যানের দাবি, কয়েকদিন আগে তার সাইকেলের সিট খুলে নিয়ে যাওয়ায় কয়েকজন ছাত্রকে তিনি বকাঝকা করেছিলেন। ওই ঘটনার বদলা নিতেই শনিবার 10ম শ্রেণীর এক ছাত্র গুলি ভর্তি পিস্তল নিয়ে এসে তাকে গুলি করার কথা অন্য ছাত্রদের জানায়। বিষয়টি জানাজানি হতেই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা ওই ছাত্রের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ পৌঁছে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। যদিও এই ছাত্রের দাবি, তার মামাবাড়ির স্টোররুম থেকে ওই দেশি পিস্তলটি সে পায়। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক জানান, স্কুলের বাকি ছাত্রদের নিরাপত্তার স্বার্থেই ওই ছাত্রকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা একটা আগ্নেয়াস্ত্র এবং ক্লাসরুমে ধরা পড়েছে, সেহেতু আমরা পুলিশকে জানিয়েছি এবং পুলিশ এসেছেন এবং আইনের যে বিষয়গুলো রয়েছে, জিজ্ঞাসাবাদ, কেন নিয়ে এসছে, কোথা থেকে পেয়েছে, এগুলো পুলিশের কাজ, সে পুলিশ করবে, আমাদের হাতে কিছু নেই। ঘটনার কথা জানাজানি হতেই অন্য ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার প্রচুর লোক এসে ভিড় করে স্কুল চত্বরে। ঘটনার তদন্তে রেজিনগর থানার পুলিশ। কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। ফের ছেলে ধরা সন্দেহে গণপিটুনিকে কেন্দ্র করে আবারও শুরু হয়েছে উত্তেজনা এবং ছেলে ধরা সন্দেহে এবার আবারও গণপিটুনির ঘটনা দেখা গেল। এবং এই গণপিটুনিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ঘটনা বারংবার চলছে এবং এই ঘটনা এবার মোহনপুরের কাঠালিয়া এবং সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। অশোকনগরে গণপিটুনির ঘটনায় 3 মহিলা সহ 15 জনকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। ধৃত 15 জনকে আজ বারাসত আদালতে পেশ। বারাসত অশোকনগরের পর মোহনপুরের কাঁঠালিয়া। গণপিটুনির ঘটনা ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রুইয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা নাসির হোসেনকে ছেলে ধরা সন্দেহে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর এলাকায় ছড়ায় উত্তেজনা। আহত যুবককে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে যায় মোহনপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। এলাকায় মোতায়েন পুলিশ পিকেট। বসার পরে এখানে আমার ওই ছোট ননদের ছেলে ছিল, ওই যে 12-11 বছরের ছেলে। এবার ও হট করে এসে একে গলা টিপে ধরে, কোন রকম আওয়াজটা করছে, ওরা বাবার চোর চোর বলেছে, আর এ ভয়তে পালিয়ে গেছে ঘরে। আর ঘরে আমার শাশুড়ি, ছোট ননদ ছিল,
ওরা আবার বেরিয়ে এসে দেখে এবার গলা টিপে তখন যেই চোর পরে হেঁকে চলো দৌড় মার। কি সন্দেহ করছেন আপনারা? আমরা ভাবছি ওই ছেলে ধরা, আমরা আতঙ্ক হয়ে আছি। আর ওই রকম করেছে বলে ও এরকম চিল্লে উঠেছে আর ও দৌড় মেরেছে। ও যদি না দৌড়াতো তাহলে কোনো সমস্যা হতো না। এলাকায় ভালো ছেলে বলে পরিচিত আহত যুবক, আক্রান্ত যুবক তৃণমূল কর্মী বলেও জানালেন যুব তৃণমূল কংগ্রেস নেতা অতনু দাস। জানি না, ছেলে ধরা সন্দেহ। ছেলেটাকে সবাই চেনে এলাকার, এরকম বিষয় না যে ছেলে বাইরের ছেলে, একদম পার্শ্ববর্তী এলাকার ছেলে। সকালবেলা ওরা ওই ছেলেকে চেনে, এই ছেলেও ওই দিকে যায়, যাতায়াত করে। কোনো রকম ভাবে কোনো মানে ছেলে ধরা সন্দেহ করাটাই উচিত না। কেউ মনে হয় কিছু কেনাকাটা করতে এসেছিল, সেই সব ব্যাপার নিয়ে কোনো একটা গন্ডগোল হয়েছে। সেই গন্ডগোলের সূত্রে একটা ছেলেকে, এখানে একটা মেলা হচ্ছিল, এখানকার সাধারণ পাবলিক ছিল, গন্ডগোলের উৎস দেখেই একটা ছেলেকে মারধর করে। সেই মারধরের পরিপ্রেক্ষিতেই ওপাশ থেকে কিছু ছেলেপুলে এসে উল্টো আবার ওরা মারধর করে। এটাই ঘটনা ঘটেছে। অ্যাকচুয়াল কি হয়েছে এখনো পর্যন্ত সেটা তদন্ত চলছে। অশোকনগরে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে। পুলিশ গিয়ে উদ্ধার করে মহিলাকে। পুলিশের ওপর মারমুখী হয় জনতা। মানিক মুখোপাধ্যায় নামে একজন এসআই জনতার হাতে আক্রান্ত হয়। পরে ওসি চিন্তামণি নস্কর এবং সিআই এর উদ্যোগে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে আক্রান্ত মহিলাকে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, আহত ওই তরুণী সাইকেল নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা তিনি। আর এতেই স্থানীয়দের তাকে ছেলে ধরা বলে সন্দেহ হয়। অশোকনগরে 3 মহিলা সহ 15 জনকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। ধৃত 15 জনকে বারাসত আদালতে পেশ। কলকাতা টিভি। মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরকে কাজের প্রতি স্বচ্ছতা আনার বার্তা দিয়েছেন। সেখানে ভাঙন রোধে বাঁধ নির্মাণ হয়নি বলে অভিযোগ বানারহাটের সাঁকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীর বাসিন্দাদের। নদী বাঁধের অনুমোদন পেলেও আজও বাঁধ নির্মাণ হয়নি বলে অভিযোগ। বাঁধ নির্মাণ নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। আংরাভাষা নদীর ভাঙনে রাতের ঘুম উড়েছে বানারহাটের সাঁকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীর বাসিন্দাদের। অভিযোগ, নদী বাঁধের অনুমোদনের বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বাঁধ নির্মাণের বোল্ডার পড়েনি। সেচ দপ্তরের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। বছরের পর বছর ধরে বর্ষায় নদীর জল ঢুকে প্লাবিত হচ্ছে ঘরবাড়ি থেকে শুরু করে আইসিডিএস সেন্টার ও রাস্তাঘাট। ভোটের আগে সব রাজনৈতিক দলের নেতারা বাঁধের প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট মিটে গেলে আর তাদের দেখা পাওয়া যায় না। বেড়াই গেলে ভোট বেড়াই গেলে পাথর পড়বে, এদিকে পড়বে, এটা পড়বে। তো পাথর ফেলেনি না, পাথর টাথর কিছু। কতটা চিন্তার মধ্যে আছেন? হ্যাঁ, কতটা চিন্তার মধ্যে আছেন? তো এখন চিন্তার মধ্যে কি, এখন তো গোটা মাছটা আছে, এখন তো পুরো মাছটা আছে, এখন তো চিন্তা থাকবেই। আমরা কতবার বলছি যে আমাদের বাঁধ দেন। হ্যাঁ, খালি বলে দিব করা দেয় না। নদীর কি অবস্থা এখন? নদীতে অবস্থা যে জল দেখেন না, যে বাইরে গেছে, আরো চওড়া হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। এই যে বাচ্চারা বলে যে এখন হবে, কালকে হবে, পরশু হবে, কই আসে তো আর না। বিজেপি পঞ্চায়েত সদস্য রেখা পালের কাছে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। রেখা পালের দাবি, 3 বছর আগে বাঁধের অনুমোদন হয়েছে, তৃণমূল নেতারা এখানে বাঁধ করতে দিচ্ছে না। ওরাই করতে দিচ্ছে না। কারা কাজ করতে দিচ্ছে না? আমি তো বলবো যে তৃণমূল থেকেই দিচ্ছে না, না হলে কাজ যেটা স্যাংশন হয়ে গেছে সেই কাজ কেন হচ্ছে? অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তৃণমূল নেতৃত্বর। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল চক্রবর্তী অবশ্য বাঁধ নির্মাণের দায় ঠেলে দেন সেচ দপ্তরের উপর। ইরিগেশনের ব্যাপারে ইরিগেশন বলতে পারবে। আমরা ইরিগেশনকে জানিয়েছিলাম, তারা দেখে গেছে, পর্যবেক্ষণ করে গেছে। ইরিগেশন যখন করবে তাদের ব্যাপার তারা করবে। বাঁধের ওখানে প্রয়োজন আছে, কারণ ওখানে আইসিডিএস সেন্টার আছে, বাড়িঘর আছে। ভোট বড় বালাই, ভোট এলেই প্রতিশ্রুতির বন্যায় ভাসে এলাকাবাসী, কিন্তু ভাঙন আতঙ্ক পিছু ছাড়ে না। কবে হবে বাঁধ নির্মাণ, সেদিকে তাকিয়ে গ্রামবাসীরা। তবে কি মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরগুলিতে, উঠছে সেই প্রশ্ন। বানারহাট থেকে শুভজিৎ দেবদাতের রিপোর্ট, কলকাতা টিভি। ভিলেন বৃষ্টিতে বিদ্যুৎহীন গীতালদহের 2টি গ্রাম। স্বাধীনতার 77 বছর পর বিদ্যুৎ সংযোগ পেয়েছিল দড়িবশ এবং জারিধরলা গ্রামের মানুষরা। টানা বৃষ্টিতে নদী গর্ভে বিদ্যুতের খুঁটি। আলোর আশায় গ্রামবাসীরা। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার তরফে আশ্বাস, জল কমলে কাজ শুরু হবে। দড়িবশ ও জারিধরলা গ্রাম। স্বাধীনতার 77 বছর পর বিদ্যুৎ সংযোগ পেয়েছে দিনহাটা 1 নম্বর ব্লকের গীতালদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই 2টি গ্রাম। কিন্তু বিদ্যুৎ সংযোগ পেলেও তা টিকল মাত্র 3 মাস। উত্তরবঙ্গের প্রবল ঝড় বৃষ্টিতে নদীগুলিতে জলস্ফীতি হয়েছে। বাদ যায়নি ধরলা ওরফে মানসাই নদী। ধরলার ভয়াল স্রোতে নদী গর্ভে ভেঙে পড়ে গেল বিদ্যুতের তার সহ খুঁটি।
বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় প্রায় সপ্তাহখানেক ধরে অন্ধকারে ডুবে গ্রাম দুটির কয়েক হাজার পরিবার। বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুতের খুঁটি ভাঙার বিষয়ে সংশ্লিষ্ট মহলে একাধিকবার জানিয়েও এখনো মেলেনি সুরাহা। এখনো ভাঙা অবস্থায় নদীর পাড়ে বিপজ্জনকভাবে রয়েছে বিদ্যুৎবিহীন সেই খুঁটিগুলি। 4টে তো পড়ে গেছে, 5টার পর ওরা হারিয়ে গেছে। তো এই 5টা খুঁটি একদম হারিয়ে গেছে, কারেন্ট বন্ধ হয়ে গেছে, একদম আমার অচল হয়ে গেছে। কারেন্ট উজ্জ্বল ছিল না, পরিবেশ আমার আন্ধার হয়ে গেল একদম। তো ওগুলো কিন্তু যে পানি বলা এখনো বন্যায় পেলাম না আমরা, তাতে খুঁটি আমার উল্টে পড়লো। এটা তাড়াতাড়ি তখন কাজটা হয় আমাদের। জারিধরলা গ্রামের স্থানীয় পঞ্চায়েত সদস্য আবু কালাম আজাদের অভিযোগ, স্বাধীনতার পর গ্রাম দুটিতে বিদ্যুৎ সংযোগ এলেও স্থায়িত্ব হলো মাত্র 3 মাস, ফলে সমস্যায় বাসিন্দারা। আমরা বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন দপ্তরে অভিযোগ করছি, অভিযোগ করার পরেও এখনো ওরা কেউ এখানে আসেনি। আমরা সরকারের কাছে আবেদন করতেছি, বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন করতেছি যাতে এটা খুব তাড়াতাড়ি করে, তাহলে সবাই অনেকটা অসুবিধায় আছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কোচবিহার রিজিওনাল অফিসার বিশ্বজিৎ দাস জানান, ইতিমধ্যে এলাকা পরিদর্শন করা হয়েছে, জল কমলে কাজ শুরু হবে। নদীর উপর এখন যদি জল জমে থাকে আমরা পোলটা গাড়বো কোথায়, সেটা তো মানতে হবে যে জলটা সরে গেলে আমরা করবো কাজ। একে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, তার উপর দোষর বিদ্যুৎহীন গ্রাম। আলোর মুখ কবে দেখবেন তার দিকেই তাকিয়ে গ্রামবাসীরা। কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। 10 রকমের আম চাষ করে তাক লাগালেন ঝালদার ফল চাষী হেমন্ত মাহাতো। বাগানে 240 গাছে ফলেছে হাজার হাজার আম। সেই বাগান দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই। রুখামাটির পুরুলিয়ায় আমের বাহার দেখিয়েছেন প্রত্যন্ত গ্রামের ফল চাষী হেমন্ত মাহাতো। বাড়িতে তৈরি সার আর তার যত্নে নিজেরই বাগানে 10 প্রজাতির আম চাষ করে চমক হেমন্তের। 10 প্রজাতির আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ঝালদার বেটালা গ্রামের কৃষক হেমন্ত মাহাতো। সেই বাগান দেখতে ইতিমধ্যে ভিড় জমিয়েছে বিভিন্ন আধিকারিক থেকে এলাকাবাসীরা। দেখতে এসেছি যে কয়েকটা গাছ এমনি ঝড়ে ভেঙে গেছে বা কিছু 2-1টা গাছ মারা গেছে, সেই জন্য দেখতে এসেছি সেই গাছগুলো পুনরায় কয়েকটা গাছ লাগানোর জন্য। হেমন্তের আম চাষের এই সাফল্যের পথে কাঁটা সেচের অব্যবস্থা এবং বাগানের পাঁচিলের অভাব। হেমন্তের দাবি, তাঁর এই সমস্যা সমাধানে প্রশাসন এগিয়ে এলে আরও লাভের মুখ দেখবেন তিনি। এখান থেকে যে টেস্ট, আপনারা মালদার আম খেয়েছেন, নদিয়ার আম খেয়েছেন, কিন্তু এই শুখা মাটিতে যে আমাদের টেস্টটা কোথাও পাইবেন নাই। তাই রবীন্দ্র ভবনে আমাদের ডিএচও সাহেব বলেছেন, যদি সঠিকভাবে চাষিরা উদ্যোগ নেন তাহলে এই আমাদের পুরুলিয়ার শুখা পুরুলিয়ার মাটির আম বিশ্ববিখ্যাত হয়ে উঠবে। হেমন্তের এই সমস্যার কথা জানানো হয়েছে পঞ্চায়েতের প্রধান উর্মিলা নায়ককেও। ওই আম বাগানটা হচ্ছে ওই হার্টিকালচার থেকে, এই পঞ্চায়েত থেকে সেটা নয়, কিন্তু যদি আমার পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা থাকে, মারুমৈসনাজীবী পঞ্চায়েত থেকে, তাহলে আমি নিশ্চয়ই সেই কাজটার উদ্যোগ নেব। ঝালদা থেকে হরিনারায়ণ সূত্রধর, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।